আসসালামু আলাইকুম পাওয়ার গোল্ড ব্যাচ সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং রাইট ফর্ম অফ ভার্বের পরীক্ষাটা আপনারা মোটামুটি ভালো প্রত্যাশা নিয়ে এই ক্লাসে শুরু করছি। তো আমাদের সাথে কে কে আছেন? সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? সবাই ভালো আছেন এবং রাইট ফর্ম অফ ভার্বের পরীক্ষাটা আপনারা মোটামুটি ভালো প্রত্যাশা নিয়ে এই ক্লাসে শুরু করছি। তো আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো ক্যান স্টার্ট দ্য ক্লাস টুডে? কারা কারা আছেন আমার সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলে কী দেওয়া আছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিকে আজকে আমরা কথা বলবো, আলোচনা করব। আমি 30 জন হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে চাই, যে 30 জন মোটামুটি আসলে আমরা ক্লাসে শুরু করব। তাড়াতাড়ি আপনারা একটু মেনশন দিয়ে দেন। অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমাদের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা কি টপিক, কোন টপিক আমি কথা বলবো তার আগে আমি একটু আপনাদের সাথে আপনাদের কে কে আসছেন, কে কে আসবেন একটু দেখে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার দেখা যাচ্ছে বোর্ড আমাকে? সো আমরা 26 জন আছি। তো উনত্রিশ 32, ওকে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে একটা সেন্টেন্সে, আপনারা তো জানেন যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সো ভার্বে যে সেন্টেন্সটা বসে সেই সেন্টেন্সটা সেন্টেন্সে ভার্ব যে বসে, ভার্বটা মূলত ডিপেন্ড করে কার উপরে? আচ্ছা, একটা সেন্টেন্সে ভার্ব দুই রকম হয়, ঠিক আছে? ভার্ব হচ্ছে, আমি একদম ডিটেলস আগে জিনিসটা ক্লিয়ার করি যে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টটা আসলে কি। দেখেন, একটা সেন্টেন্সে ভার্ব দুই রকম হয়, ঠিক আছে? ভার্ব দুই রকম হয়। ভার্ব হয়তো বা হবে সিঙ্গুলার ভার্ব, আর একটা ভার্ব হইতে পারে প্লুরাল ভার্ব, ঠিক আছে? সেন্টেন্সে এই দুই ধরনের ভার্ব দেখা যায়, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, ঠিক আছে? তো সিঙ্গুলার ভার্ব কখন হবে, প্লুরাল ভার্ব কখন হবে, এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? আমরা ভার্বের যে সেন্টেন্সে যে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, অর্থাৎ ভার্বের নাম্বারটা কি হবে। সিঙ্গুলার প্লুরাল মানে তো জানেন যে নাম্বার। তো সেন্টেন্সে ভার্বের নাম্বারটা আসলে কি হবে সেটাই ঠিক করে দেওয়াটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? তো এই নাম্বার, ভার্বের নাম্বার, তাই না? এই যে সিঙ্গুলার বা প্লুরাল, এটা হচ্ছে ভার্বের নাম্বার, তাই না? এটা হচ্ছে ভার্বের নাম্বার, ঠিক আছে? তো এই নাম্বারটা আসলে কি হবে এটা ডিপেন্ড করবে কার উপরে জানেন? এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে যে আসলে নাম্বারটা কি হবে। তো ভার্ব চিন্তা করলো যে তাহলে আমার তো যেহেতু সাবজেক্টের উপর ডিপেন্ড করতে হয়, তাহলে কিভাবে ডিপেন্ড করবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, ঠিক আছে? তাই ভার্ব সাবজেক্টের সাথে একটা চুক্তি করে যে তোমার সাথে আমার চুক্তি কি, যে তুমি যদি সিঙ্গুলার হও আমি সিঙ্গুলার হব, আমি সিঙ্গুলার হলে তুমি প্লুরাল হলে আমিও প্লুরাল হব। এইটাই হচ্ছে ভার্বের সাথে সাবজেক্টের একটা চুক্তি। এইটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন। আজ তো ম্যাথ ক্লাসের কথা নাকি আমার ভুল? আচ্ছা, আজকে থেকে শনিবারের শিডিউলে ম্যাথ, ইংরেজি পড়েছে, রবিবারের শিডিউলে ম্যাথ পড়েছে। তো আপনারা মনে হয় হয়তো বা খেয়াল করেননি।
তো আমাকে বলেন যে ক্লিয়ার করতে পেরেছি কিনা জিনিসটা। ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বগুলা অনেক কঠিন লাগে, প্লিজ সলভ করে দেন। আচ্ছা, আমি যদি শেষের দিকে সময় থাকে, আমি যদি মনে হয় যে সময় এক্সট্রা বেঁচে আছে, আমি চেষ্টা করব সময় ঠিক করে দেওয়ার। আদারওয়াইজ এই যে শুক্রবার আমি একটা এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, নেই অ্যাকচুয়ালি, যে আপনাদের তো শুক্রবার আমি শুনেছি যে অনেক সমস্যা থাকে। সো সেক্ষেত্রে আমি কি করব, আমাদের হচ্ছে বৃহস্পতিবারে যে এখন থেকে বুধবারে পড়বে, বুধবারে যে সলভ ক্লাস, লাইভ সলভ ক্লাসটা থাকে, সেই দিন আমি আগের দিনের যে 20টা প্রশ্ন আমি দিই, সেই 20টা প্রশ্ন আগে সলভ করে দেন আমরা হচ্ছে লাইভ সেশন শুরু করব, মানে এক্সপ্লেনেশন ক্লাস শুরু করব, ঠিক আছে? তো আমিও সেই অনুযায়ী আজকে যদি না পারি ইনশাল্লাহ সামনের দিন অবশ্যই করে দিব, ঠিক আছে? আরেকটু প্লিজ। আচ্ছা, আমি আবারও বলছি, দেখেন বিষয়টা কি, বিষয়টা আমি আবারও বলি, আমি এটা মুছে দিয়ে আরেকবার একটু ট্রাই করি আপনাদের বোঝানোর। এটার নামটা কি, টাইটেলটা দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট আছে, ভার্বের একটা এগ্রিমেন্ট আছে সাবজেক্টের সাথে, ঠিক আছে? এই দুইজনের একটা চুক্তি আছে। কি চুক্তি? ভার্ব, একটা সেন্টেন্সে ভার্ব দুই রকমের হয়ে থাকে। কি রকম? একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এই দুই রকমের ভার্ব হয়ে থাকে, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, ঠিক আছে? এই দুই রকমের ভার্ব হয়ে থাকে একটা সেন্টেন্সে। তা এখন সেন্টেন্সে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে কার উপর জানেন? সেটা ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপর, যে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। তো ভার্ব বলল যে আমার ভার্ব প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, সেটা ডিপেন্ড করবে সাবজেক্ট, তোমার উপর। তুমি যদি সিঙ্গুলার হও আমিও সিঙ্গুলার ভার্ব দিব, তুমি যদি প্লুরাল হও আমিও প্লুরাল ভার্ব দেবো। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আর সেন্টেন্সের ভার্ব প্লুরাল হইলে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ঠিক আছে? তো এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এরপর যেটা দেখবো, সিঙ্গুলার ভার্ব শব্দটা মনে হয় সবাই শুনেছেন, অনেকে হয়তোবা, আবার অনেকে হয়তোবা নতুন শুনে থাকবেন যে ভার্ব আবার সিঙ্গুলার হয় কি করে। হ্যাঁ, ভার্ব সিঙ্গুলার হয় কখন সিঙ্গুলার হয়? যেই সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার সেই সেন্টেন্সের ভার্বও সিঙ্গুলার। অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার সেই সেন্টেন্সের ভার্বকে সিঙ্গুলার ভার্ব বলে। তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব কি করে চিনব? সিঙ্গুলার ভার্ব চেনার উপায়, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, এটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইইএস যুক্ত হয়, যে ভার্বগুলোর সাথে এইগুলো যুক্ত থাকে সেই ভার্বগুলোকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এইটুকু কোনো সমস্যা কিনা? তো দেখেন আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোথায় কোথায় সিঙ্গুলার ভার্ব বসে সেটা আমরা দেখে নেব। তো দেখেন আমরা এখন দেখি 1 নাম্বার রুলসটা দেখি। 1 নাম্বার রুলসটা কি, যে কোথায় কোথায় সিঙ্গুলার ভার্ব হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নাম্বার রুলস, সেটা হচ্ছে হি, শি, ইট বা কোনো কিছুর নাম হলে সেন্টেন্সের ভার্বটি হয় সিঙ্গুলার, ভার্বটি হয় সিঙ্গুলার। আপনারা যারা লিখবেন তারা লিখে নেবেন, ঠিক আছে? কোনো কিছুর এখানে দেখি দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে হি, শি, ইট বা কোনো কিছুর নাম হলে ভার্বটি হয় সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে?
দেখেন তাহলে এর একটা উদাহরণ দেওয়া যাক, এক্সাম্পল, ইট ইজ বা আর কল্ড, ইট ইজ কল্ড পলিটিক্স, ইট ইজ কল্ড পলিটিক্স। ঠিক আছে, তাহলে ইট ইজ হবে না আর হবে, ইট আর কল পলিটিক্স বা ইট ইজ কল্ড পলিটিক্স। এখানে কি হবে বলেন তো, এইখানে হচ্ছে হবে আমাদের ইজ। কেন ইজ? যদি হি শি ইট বা কোনো কিছুর নাম সাবজেক্টের জায়গা থাকে, একটু কাইন্ডলি এখানে একটু জোরে নেবেন যে কোনো কিছুর নাম সাবজেক্ট, সেন্টেন্সে সাবজেক্ট যদি হয়, সেন্টেন্সে যদি সাবজেক্ট হয়, ঠিক আছে, সেন্টেন্সে সাবজেক্ট হয় তাহলে কি হবে, ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে এই যে দেখেন এখানে হয়েছে ইট, এই জন্য যেহেতু সাবজেক্ট ইট, ভার্বটি হবে সিঙ্গুলার ইজ। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে ইজ কি করে সিঙ্গুলার হলো, ভার্বের সাথে এস বা ইয়েস নেই। এখন দেখেন ওয়াজ ওয়্যার, এখানে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, এম ইজ আর, এমও সিঙ্গুলার ইজও সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব কোনগুলা, যেইগুলা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসাতে হয় সেই ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ইজ, হ্যাঁ ভাইয়া আমি নিউ, এটা কি নিউ টপিক এর ফার্স্ট ক্লাস? ইয়েস, দিস ইজ দ্য নিউ উইক অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ দিস উইক। আশা করি আপনারা কোনো আগে পরে কোনো কিছু না জেনে এটা ক্লাসটি করতে পারবেন। হ্যাঁ, ওকে, সো এটা হলো 1 নাম্বার। তাহলে আরেকটা উদাহরণ আমরা দিয়ে থাকবো, সেটি হচ্ছে কি, কোনো কিছুর নাম দিয়ে দেখি। হ্যাঁ, ডাউরি, ডাউরি আর ইজ আ ব্যাড সিস্টেম, a bad system, ডাউরি ড্যাশ ব্যাড সিস্টেম। ঠিক আছে, ডাউরি ড্যাশ ব্যাড সিস্টেম, তাহলে কি হয় বলেন তো, ডাউরি ইজ আ ব্যাড সিস্টেম আর আ ব্যাড সিস্টেম, এখানে অবশ্যই হবে ডাউরি ইজ আ ব্যাড সিস্টেম, ইজ এখানে অ্যান্সার হবে। কেন ইজ হবে বলেন তো, বিকজ ডাউরি একটা বিষয়ের নাম, যৌতুক একটা বিষয়, কন্যা পক্ষের থেকে টাকা নেওয়া, এটার নাম দেওয়া হয়েছে ডাউরি, একটা জিনিসের একটা ঘটনার নাম। দ্যাটস ওয়াই এটার ভার্ব হবে সিঙ্গুলার। বোঝা গিয়েছে, কোনো কিছুর নাম হি শি ইট যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে এখানে দুইটা জিনিস আছে, আর আছে ইজ আছে, তাহলে ইজ হচ্ছে সিঙ্গুলার, তাই তো। আর হয় প্লুরাল, দে আর, উই আর, ঠিক আছে, তাহলে আর হচ্ছে প্লুরাল, যেগুলো প্লুরাল সাবজেক্টের সাথে যায় সেগুলো হচ্ছে প্লুরাল হয়। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। 2 নাম্বারটা দেখবো এবার আমরা। দেখেন নাম্বার 2, সেটা হচ্ছে যে অ্যান্ড একটা শব্দ আছে না, অ্যান্ড দ্বারা দুটো জিনিস, যুক্ত থাকলে, কি বললাম, অ্যান্ড দ্বারা দুটো জিনিস যুক্ত থাকলে সেই দুটো জিনিস যদি একই অর্থ দেয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। আজকে আমরা সব সিঙ্গুলার ভার্বেরগুলো পড়বো, ঠিক আছে। ভার্ব কোন কোন ক্ষেত্রে সিঙ্গুলার হবে আজকের ক্লাসটা সেই টপিকে, আর নেক্সট ক্লাসটা হবে ভার্ব কোন কোন ক্ষেত্রে প্লুরাল হবে, ঠিক আছে। সাবজেক্ট কখন প্লুরাল হলে কখন ভার্ব প্লুরাল হবে সেইগুলো দেখবো। আজকে সিঙ্গুলার ভার্বেরগুলো দেখে নিব। তো দেখেন যে অ্যান্ড দ্বারা দুটো জিনিস যদি যুক্ত থাকে তাহলে কি হবে, অ্যান্ড দ্বারা দুটো জিনিস যুক্ত থাকলে সেই দুটো জিনিস যদি একই
অর্থ বোঝায়, একই জিনিসকে বোঝায়, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি একটা উদাহরণ দিলে আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আটকে গেছে আমার এখানে, আর কোথাও আটকেছে কি? সো দেখেন যে এক্সাম্পল, দেখেন এক্সাম্পলটা কি হবে, যে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, বাটার আর বা ইজ ফিক্সড। ব্রেড অ্যান্ড বাটার আর বা ইজ ফিক্সড বলছে ব্রেড অ্যান্ড বাটার। এখানে দেখেন দুইটা জিনিস মনে হচ্ছে, একটা ব্রেড একটা বাটার, আলাদা আলাদা জিনিস মনে হচ্ছে, কিন্তু দুইটা জিনিস একসাথে মিলে কি অর্থ দেয় জানেন? আমাদের জীবিকাকে বোঝায়। ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে আমাদের রুজি বা জীবিকাকে বোঝায়। সো আমাদের যেহেতু দুইটা জিনিস মিলেই একটা জিনিসকে বোঝাচ্ছে যে আমার এই কাজটা হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটার। আমি যে পড়াই, ধরেন এটাই হইতে পারে আমার ব্রেড অ্যান্ড বাটার, যে আমি পড়াচ্ছি বা আমি জব করি একটা জায়গায়, আমার বিজনেস আছে একটা, সেটাই হচ্ছে আমার জন্য ব্রেড অ্যান্ড বাটার। তাহলে ব্রেড অ্যান্ড বাটার বলতেছে একটা জিনিসকে, যে জীবিকা, তাহলে একটা জিনিসকেই বোঝাচ্ছে, এই জন্য ভার্বটা এখান থেকে সিঙ্গুলার হবে, ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ ফিক্সড, মানুষের জীবিকা হচ্ছে নির্ধারিত, তাই তো? নির্ধারিত, এই জিনিসটা কেউ চাইলেই চেঞ্জ করতে পারে না, চাইলেই কেউ পরিবর্তন করতে পারে না। আমাদের রুজি আমাদের ফেইটে থাকে, সবসময় ফিক্সড থাকে। আপনি ফিক্সড যে আপনি কি করবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই ফিক্সড। তো দিস ইজ অলসো আ ফিক্সড ম্যাটার, ইউ ক্যান সে। ওকে, ব্রেড অ্যান্ড বাটার ইজ ফিক্সড। একটা উদাহরণ গেল, আমি আর একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। অ্যান্ড এটা হচ্ছে যে টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, ওয়েট, ওয়েট বা ওয়েটস, ওয়েট বা ওয়েটস দুইটা আছে, ফর নন। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নন না ওয়েট ফর নন, বলেন তো? আচ্ছা, একজন আমাদের বলছেন যে এটা আমরা যে জিনিসটা শিখলাম সেই অনুযায়ী এই টাইম অ্যান্ড টাইড দুইটাই সময়কে নির্দেশ করতেছে। যেহেতু একটা জিনিসকে নির্দেশ করতেছে, একটা জিনিসকে নির্দেশ করলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যে এস যুক্ত যে ভার্বটি সেটি হচ্ছে সিঙ্গুলার, তাই না? তাহলে ওয়েটস আমরা এখানে দিব। এখন একজন বলতেছেন কি ভাইয়া এটা তো ওয়েটও অ্যান্সার দেখছি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, এটাও অনেক জায়গায় আছে। এটা অবশ্যই একটা কারেক্ট অ্যান্সার। এখানে দুইটাই আমরা কারেক্ট করতে পারি, কিন্তু আমি যেটা শেখাচ্ছি সেই অনুযায়ী এখানে ওয়েটস আপনারা দিবেন, মানে আমার রুলস অনুযায়ী এখানে ওয়েটস হয়, কিন্তু এখানে ওয়েটটাও কারেক্ট। এই ক্ষেত্রে ওয়েটটাও কারেক্ট। কেন কারেক্ট বলেন তো? প্রবাদ বাক্য হলে এখানে ওয়েট, এটা যদি আপনি প্রবাদ বাক্য মনে করেন যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর, এটা একটা প্রবাদ, সেই প্রবাদ হিসেবে আপনি ওয়েট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রবাদ বাক্য হিসেবে এটা ওয়েট ব্যবহার করা যায়, কিন্তু রুলস অনুযায়ী আপনি যদি দেখেন তাহলে ওয়েটসও দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার দুইটা কারেক্ট অ্যান্সার থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দুইটাই কারেক্ট। দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? কি বলছে, কম্পিটিটিভ ইংলিশে ওয়েট দেওয়া বাট এক্সামে 2 অপশান থাকলে কোনটা? এক্সামে 2টা অপশান দিবে না, ঠিক আছে? এক্সামে 2টা অপশান দিবে না, এক্সামে 2টা অপশান দিলে ওয়েটস দিয়ে দিবেন। এটা রুলস অনুযায়ী ওয়েটস পড়ে, আর প্রবাদ অনুযায়ী ওয়েট পড়ে। তো আপনারা দিবেন হচ্ছে ওয়েটস, এটাই মাথায় রাখবেন, ওয়েটস ফর নন। দুইটা দিবে না, দুইটা দিবে না। একজন বলছেন যে আমি একজনের আনসারটা একটু দিয়ে নিই, যে একটা ভাইয়া বলেছেন যে
এখন সব বুঝি পরীক্ষার সময় হচ্ছে মাথা গুলিয়ে মানে গরম করে ফেলি। এটা শুনে আমি ইনস্ট্যান্টলি একটা গল্প মনে পড়ে গেল, 2006 সালের গল্প এটা। 2006 সালে জিনেদিন জিদান, নাম শুনে থাকবেন হয়তো বা, 2006 সালে বিশ্বকাপে কারা কারা মানে ফাইট করেছিল বলেন তো? ইতালি অ্যান্ড কারা? আমাকে একটু দেখি, জানাবেন যে কারা কারা ফাইট করেছিল 2006 সালে। খেলাটার কথা মনে আছে কার কার? ফুটবল বিশ্বকাপ। কারা কারা 2006 সালে ফুটবল বিশ্বকাপ দেখেছেন? ফ্রান্স আর ইটালি, তাই না? ফ্রান্স অ্যান্ড ইতালি। জিনেদিন জিদান কোন দলের হয়ে খেলেছেন? এটা একটা প্রশ্ন, বলেন। 2006 সালে জিনেদিন জিদান, আপনার সাধারণ জ্ঞান কোশ্চেন। জিনেদিন জিদান যিনি দীর্ঘদিন যাবৎ আমাদের হচ্ছে জিনেদিন জিদান, যিনি হচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ, ফ্রান্স অ্যান্ড ইটালি। জিনেদিন জিদান কোন দলের প্লেয়ার? কোন দলের প্লেয়ার? ফ্রান্স, ফ্রান্সের হয়ে। ওকে, একজন ইয়াস, আমাদের একজন প্রশ্ন করেছে, গুড কোশ্চেন, গুড আনসার। একজন প্রশ্ন করেছেন যে আপনারা প্রথম প্রশ্নে উত্তীর্ণ হয়েছেন যে ফ্রান্সের হয়ে খেলেছেন। একজন প্রশ্ন করেছেন যে মাথা পরীক্ষার সময় গরম করে ফেলি। তো ইতালি দেখলো 6 সালে জিনেদিন জিদান কিন্তু বিশ্বের স্টিল নাও সবচেয়ে বেশি ট্রিকি প্লেয়ার আর কি, যেটাকে বলা হয় খেলার মধ্যে ট্রিক্স দেখায়, জিনেদিন জিদান। তো উনি হচ্ছে, ওনার হচ্ছে জিনেদিন জিদান ওই 2006 সালে উনি সেরা ফর্মে ছিলেন। তো ইতালি ভাবলো যে জিনেদিন জিদানকে যদি কোনোভাবে স্টপ করা যায় তাহলে হয়তো আমরা ম্যাচটি ইজিলি বের করতে পারবো। সো জিনেদিন জিদান ছিল মেইন ফ্যাক্টর ছিল আর কি ওই 2006 সালের বিশ্বকাপে। তো অনেক ভালো প্লেয়ার, তাকে আটকানো সো টাফ। 2-3 জন প্লেয়ারই লেগে যায় ওখানে জিনেদিন জিদানের সাথে। সো তারা সেকেন্ড ওয়ে অবলম্বন করলো যে জিনেদিন জিদানকে এনি হাউ ওকে রাগান্বিত করতে হবে, রাগান্বিত করে হলুদ কার্ড বা লাল কার্ড দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, যাতে আমাদের একজন লাল কার্ড খায় তাতে কোনো সমস্যা নেই। সো তারা ওই ট্রিকটা অবলম্বন করলো যে তাকে হয়তো বা কোনো কিছু স্লাং ইউজ করেছিল মাঠের ভিতরে। জিনেদিন জিদান ওই রাগটা সে সেই সময় কন্ট্রোল করতে পারেনি, সে নিয়ম ভঙ্গ করে মানে অপোনেন্ট প্লেয়ারের সাথে মানে বিতর্কে মানে হাতাহাতি হেড করেছিল আর কি, ফাউল করেছিল, যেটার ফলে সে ইনস্ট্যান্টলি রেড কার্ড খেয়ে বাইরে, মাঠের থেকে বাইরে চলে যায়। তো জিনেদিন জিদান যখন মাঠের বাইরে যায়, ওরা 10 প্লেয়ারে খেলতে হয়। তো ওই সুযোগটা নিয়েই কিন্তু ইটালি আমাদের মানে ওদের কাপটা ঘরে তুললো। 2006 সালে বিশ্বকাপের ঘটনা বলছি আমি। সো আপনার কি কাজ তাহলে বুঝতে পারছেন? বলেন তো আমি কী বোঝাতে চাইলাম। বিষয়টা হচ্ছে যে মাথা আপনি গরম যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। একটা কথাই আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো মাথা গরম করা যাবে না। ফার্স্ট কাজ, আপনার ফার্স্ট ট্রেনিং হবে যে মাথা কিভাবে কুল করতে হয়, এটা শিখতে হবে। আমি সব সময় ক্যারেক্টারিস্টিক্সগুলা আমি প্লেয়ারদের থেকে নেওয়ার চেষ্টা করি। ধৈর্য বলেন, কুলনেস বলেন, ট্রিক্স বলেন, আর সাহস বলেন, এগুলো আপনি একটু প্লেয়ারদের, যারা খেলা পছন্দ করেন প্লেয়ারদের একটু খেয়াল করবেন, এগুলো আপনারা রিয়েল লাইফ থেকে এটা অ্যাচিভ করতে পারবেন। ঠান্ডা কিভাবে থাকতে হয় পরিস্থিতিতে, এটা মহেন্দ্র সিং ধোনির খেলা দেখলে আপনারা হয়তো যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে হাউ টু বি কুল ইন ক্রিটিক্যাল সিচুয়েশন। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। প্রথমত আপনাকে কুল রাখতে হবে পরীক্ষায়, যে প্রথম কাজ কুল থাকা। আপনি পারেন বা না পারেন, কমন আসুক বা না আসুক, আপনার কুল থাকতে হবে। আবার অনেকে কী করে, অত্যাধিক কমন চলে আসলে মাথা গুলিয়ে যায় মানে সেই ইয়েতে কমন দেখে। সো সর্বপ্রথম আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে কুল থাকাটা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কুল কেন থাকতে হবে। এটা যে বলছে কিন্তু গরম তো হয়ে যায় ভাইয়া, এটা হচ্ছে যদি হয়ে যায় মনে করবেন ওটাই আপনার হচ্ছে মানে একটা প্রবলেম। আপনি এই পড়ার আগে ওইটা আপনি সলভ করার চেষ্টা করেন। কীভাবে সলভ করা যায়? মেডিটেশন করেন। আপনি প্রত্যেক দিন বসে বসে আধা ঘন্টা সময় দেন। যে মনে করেন যে পরীক্ষার হলে আপনি
এই ফ্যান্টাসাইজ করেন, এটা হচ্ছে আপনি আয়নার সামনে বসে শ্যাডো করেন, করে করে এটা দূর করতেই হবে। এটা না পারলে আপনি কিন্তু পারবেন না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনও। সো দিস ইজ দ্য ওয়ে। দেখেন এবার আমরা 4 নাম্বার দেখি, 3 নাম্বার দেখি। তিন নাম্বার, ঠিক আছে। অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টে ইচ বা এভরি থাকলে, অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টে ইচ বা এভরি থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, ঠিক আছে। অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টে ইচ বা এভরি থাকলে ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে কীরকম হবে দেখেন, এক্সাম্পল, each boy and each girl, এখানে আপনি সেকেন্ড টাইমে যে ইচটা না দিলেও পারে, হয়তো বড় ইচ নাও দিতে পারে, এরকম দিতে পারে ইচ বয় অ্যান্ড গার্ল, ঠিক আছে। তো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল has a new bike. each boy and each girl, এখানে এভরি আসতে পারে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, ঠিক আছে। হ্যাভ বা হ্যাজ আ নিউ বাইক, তাহলে এখানে কি আনসার হবে বলেন তো? একদম সহজ। এখানে সিঙ্গুলার কোনটা বলেন তো? দে হ্যাভ হয় না হি হ্যাজ হয়? হি হ্যাজ নাকি দে হ্যাভ? এটা আপনি ভার্ব সিঙ্গুলার কোনটা সেটা বোঝার জন্য দেখবেন এরকম করেন যে হি হ্যাভ কি হয়? হি হ্যাভ হয়, হি হ্যাভ হয় না, ক্রস। হি হ্যাজ হয়, হি হ্যাজ, হ্যাঁ হি হ্যাজ হয়, এটা রাইট। তাহলে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হির সাথে যেটা মিলবে সেটা সিঙ্গুলার, আর যেটা মিলবে না সেটা প্লুরাল। তাহলে বুঝতে পারলেন? তাহলে হি হ্যাজ, তাহলে এখানে হবে আনসার হবে হ্যাজ। ক্লিয়ার? হি হ্যাজ, এভরি বয় অ্যান্ড ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ আ নিউ বাইক। আশা করি বুঝতে পারছেন। কারো সমস্যা? সবাই পেরেছেন? চার, one of, each of, either of, neither of, any of, এগুলোর পরে নাউন প্লুরাল হয়, প্লুরাল। এগুলোর পরে নাউন কিন্তু প্লুরাল হয় সবসময়, নাউন হয় প্লুরাল, হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। দেখেন ইচ অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, এগুলোর পরে নাউন হয় প্লুরাল বাট ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে একটা এক্সাম্পল আমরা দেখব। এক্সাম্পল, one of my friends is বা are performing in সারেগামাপা।
ঠিক আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ পারফর্মিং বা আর পারফর্মিং ইন সারেগামাপা, তাহলে সারেগামাপাতে আমার একটা বন্ধু পারফর্ম করছে। তাহলে এখানে আপনি বলতে পারেন যে এখানে ফ্রেন্ডস আছে, তাহলে আমি কেন আর দিব না, এখানে কেন ইজ, আনসারটা হবে ইজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ, দেখছেন ওয়ান অফের পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়েছে এবং যে ভার্বটা আসছে সেটা হয়েছে সিঙ্গুলার। তাহলে আপনি বলতে পারেন যে আমি এখানে কেন হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসাবো, এখানে তো ফ্রেন্ডস রয়েছে। তাহলে আমি বলি দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডদের মধ্যে একজন, ফ্রেন্ডসদের সবাইকে বোঝাচ্ছে না, তাদের ভিতরে একজনকে বোঝাচ্ছে, এই জন্য এই ওয়ান অফ, ওয়ানকে হচ্ছে আমরা টার্গেট করছি, এখানে ওয়ানটা হচ্ছে হেডওয়ার্ড, দ্যাটস ওয়াই এখানে ভার্বটা হবে ইজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা কিনা আমাকে জানান এটাতে। ইজ ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 4 নাম্বার থেকে 5 নাম্বার চলে যাব। দেখেন 5 নাম্বার, along with, together with, এই শব্দগুলো মুখস্থ করবেন। along with, together with, accompanied by, ঠিক আছে, along with, together with, accompanied by, as well as। দেখেন এই শব্দগুলো আগে দেখেন আপনাদের সাথে পরিচিত আছেন কিনা, এই শব্দগুলো আগে আপনারা শুনেছেন কিনা। along with, together with, এখানে accompanied with হবে, accompanied with। দেখেন along with, together with, accompanied with, as well as, ঠিক আছে। এই শব্দগুলোর পরে, এই শব্দগুলা দেখেন দুইটা জিনিস দিয়ে যুক্ত, দুইটা সাবজেক্ট দ্বারা এই শব্দগুলা যুক্ত থাকবে। তো এই শব্দগুলার আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই শব্দগুলা দুইটা সাবজেক্ট দ্বারা যুক্ত থাকবে, তো দুইটার মধ্যে এদের আগে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো এদের আগের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আগের সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখেন রিতা along with her friends, রিতা along with her friends, ঠিক আছে। মেক বা মেক্স, রিতা along with her friends makes কি হবে বলেন তো? মেক্স কি মেক করে? ডল। রিতা along with her friends মেক বা মেক্স ডল। আপনারা সাধারণত কি করতেন, সাধারণত ফ্রেন্ডস অনুযায়ী ফ্রেন্ডস দেখে মেক দিয়ে দিতেন, প্লুরাল করে দিতেন, কিন্তু আমি বলেছি along with, together with, accompanied by, as well as, এই চারটার এই যে along with, তাই না, এখানে আছে along with, তাহলে এর আগে একটা আছে রিতা, পরে আছে her friends। তাহলে আমরা এর আগে যে সাবজেক্ট আছে রিতা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। রিতা সিঙ্গুলার না, রিতা সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্ব কোনটা? মেক না মেক্স? মেক্স হচ্ছে সিঙ্গুলার, রিতা সিঙ্গুলার, মেক্স সিঙ্গুলার, তাই আনসার হবে এখান থেকে মেক্স। এটাকে বোঝা গিয়েছে কি বোঝা যায়নি আমাকে বলেন, আমি আরেকটা উদাহরণ দিব। মেক্স, আপনারা সবাই মেক্স দিয়েছেন, ভাইয়া ওই কথাটা একটু লিখে দেন। আপনারা একটু কাইন্ডলি দেখেন, আমি লিখতে গেলে শেষ করতে পারবো না, হ্যাঁ, আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু কাইন্ডলি প্লিজ, কিছু মনে করবেন না, আপনারা একটু পরে দেখে লিখে নেবেন। তো দেখেন এখানে তাহলে along with আছে, আগেরটা হচ্ছে রিতা, রিতা অনুযায়ী সাবজেক্ট হবে আমাদের হচ্ছে ম্যাক্স। ক্লিয়ার? তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন Shafiq as well as
his brothers were involved in the chaos. দেখেন শফিক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ওয়াজ বা ওয়ার ইনভলভড ইন দ্য ক্যাওস, বলছে ওই গন্ডগোলে শফিক এবং তার ভাইয়েরাও ইনভলভ ছিল। তাহলে এখানে কি হবে বলেন তো, শফিক সিঙ্গুলার না, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে এখানে, অ্যাজ ওয়েল এর আগে হচ্ছে শফিক হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখান থেকে ভার্ব সিঙ্গুলার কোনটা, নিশ্চয়ই সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে এখান থেকে আনসার হবে ওয়াজ। আশা করি বুঝতে পেরেছেন, এখানে কোনো সমস্যা থাকার কথা না, যদি থেকে থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ। তাহলে গেল, বুঝতে পারলাম ক্লিয়ার। দেখেন এই নাউনগুলা কিছু কিছু আনকাউন্টেবল নাউন বা সরি কালেকটিভ নাউন বা কিছু কিছু নাউন আছে যেইগুলা কখনোই প্লুরাল ভার্ব গ্রহণ করে না। দেখতে প্লুরাল মনে হয় অনেক সময়, কিন্তু কখনোই প্লুরাল ভার্ব গ্রহণ করে না। এই নাউনগুলাকে মুখস্থ রাখাই বেটার আমার মতে। আপনারা এরকম আরও কিছু নাউন আছে, একটু খুঁজবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাবেন, যে আমাদের পাওয়ারের যে গাইডটা আছে ওখান থেকে যাবেন, যে খুঁজে নেবেন আর কি আছে। ইনিশিয়ালি এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আমি এগুলো দিলাম। এই হচ্ছে আপনার সাবজেক্টগুলোর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। দেখেন কমিটি, গভর্নমেন্ট, ক্রাউড, পাবলিক, কোরাস মানে হচ্ছে সঙ্গীত দল, আরেকটা জুরি বিচারক মণ্ডলী, ঠিক আছে। কোরাস, ফিজিক্স, পলিটিক্স, এথিক্স, স্ট্যাটিস্টিক্স, জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী, একটা বিচারকের প্যানেলকে বলা হয় জুরি। এইগুলা যদি আপনার সাবজেক্ট হয় তাহলে কি হয় জানেন, সাবজেক্ট হইলে এইটা হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এইগুলা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেরকম দেখেন দ্য জুরি is taking decision. The jury is বা are taking decision. জুরিরা অর্থাৎ বিচারক মণ্ডলীরা সিদ্ধান্ত গ্রহণ করছে। তাহলে কি হবে বলেন তো, যেহেতু দ্য জুরি হচ্ছে, আমরা জুরি জানি বিচারক মণ্ডলী, এটা একটা এমন সাবজেক্ট যেখানে হচ্ছে আমাদের ভার্ব হয় সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব। তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের ইজ আনসার হলো। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, এইটুকু বুঝতে পেরেছেন। কালেকটিভ নাউন এর মধ্যে কিছু কিছু কালেকটিভ নাউন আছে আর কিছু কিছু প্রপার নাউন আছে। তো কালেকটিভ, এইবার আমরা 7 নাম্বার রুলসটাই দেখবো এর উপরে, এটা আশা করি বোঝা গিয়েছে। এবার এইটার উপরে বেস করেই হচ্ছে 7 নাম্বারটা আমি একটু দেখাবো। দেখেন 7 নাম্বারটা হচ্ছে
কালেকটিভ নাউন যদি বিভক্ত হয়ে যায়, যদি কোনো কারণে কালেকটিভ নাউন বিভক্ত হয়ে যায় তখন ভার্ব হয় প্লুরাল। এটা প্লুরালের সেক্টর দেখানোর কথা ছিল, যেহেতু আমি এই কালেকটিভ নাউনের সেক্টরটা আলোচনা করলাম এই জন্য এখানে এটা দেখিয়ে দিয়েছি। যদি কালেকটিভ নাউন বিভক্ত হয়ে যায় তখন ভার্ব হয় প্লুরাল। দেখেন ওই দ্য জুরি বললাম না, দ্য জুরি ইজ টেকিং ডিসিশন, তাহলে দেখেন এখানে দ্য জুরি ওয়াজ বা ওয়ার, দেখেন এখানে ইজ বা আর দি, ইজ আর ডিভাইডেড ইন দেয়ার ফলাফল কি, ইন দেয়ার, আর এখানেও দিয়ে দিই ডিসিশন, ওই যে আলোচনা করতেছিল তারা ডিসিশন টেক করতেছিল, অর্থাৎ ডিসিশন মেকিং করতেছিল। এখন কি হলো, আলোচনা করতে করতে তারা মতবিরোধ দেখা যাচ্ছে, তারা দুইজন জুরিগুলা সব আলাদা আলাদা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যদি এরকম কালেকটিভ নাউন দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া বোঝায় দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন, তারা সিদ্ধান্তে আলাদা হয়ে গেল। তাহলে যদি এরকম আলাদা হয়ে যায় কালেকটিভ নাউন তখন কি হবে, ভার্বটা হবে প্লুরাল। তাহলে এখান থেকে আনসার হবে আর, তাই না? দেখি আপনারা কে কে সঠিক লিখেছেন, আনসার করছেন কারা কারা একটু আমাকে জানিয়ে দিন প্লিজ। আর ওকে, 8 নাম্বার দেখেন, 8 নাম্বার ইনফিনিটিভ, মনে আছে ইনফিনিটিভ কমা জিরান্ড, ইনফিনিটিভ জিরান্ড ফ্রেজ বা ক্লজ যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। দেখেন ইনফিনিটিভ জিরান্ড ফ্রেজ অ্যান্ড ক্লজ এই চারটা যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে হচ্ছে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। একটা এক্সাম্পল দেখে ফেলি। একটু বড় উদাহরণ দেখেন, বলতেছে টু স্পিক ফ্লুয়েন্টলি, টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, বলছে ইংরেজিতে ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারাটা ইজ বা আর ইম্পর্টেন্ট টু গেট দিস জব, বলছে এই চাকরির জন্য ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারাটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এখানে কি হয়েছে, সাবজেক্ট হচ্ছে টু স্পিক ফ্লুয়েন্টলি, তাহলে এখানে টু স্পিক আছে, দেখেন টু স্পিক হচ্ছে আমাদের সেই ইনফিনিটিভ, ঠিক আছে, সে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ যেহেতু ইনফিনিটিভ তাই জন্য ইনফিনিটিভ হওয়ার কারণে এইটা কি হয়েছে আমাদের এখান থেকে ভার্ব হবে সিঙ্গুলার। কেউ বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? আচ্ছা 7 নাম্বারটা বুঝিনি তাই তো, আচ্ছা এটা বুঝেন, এটা বোঝার পর 7 নাম্বারটা আমি আর একটু রিটার্ন করতেছি। এটা কি বোঝা গেছে? যদি টু স্পিক ইনফিনিটিভ জিরান্ড বা ফ্রেজ বা ক্লজ হয় তাহলে কি করতে পারবো, ইনফিনিটিভ জিরান্ড বা ফ্রেজ বা ক্লজ হলে আমরা সাবজেক্ট দিব সিঙ্গুলার, ঠিক আছে। ইজ, আচ্ছা এটা বুঝতে পারলাম, টু দিয়ে বুঝতে পারলাম, এবার এটা মুছে দিয়ে আরেকটু উদাহরণ দেখি। সুইমিং
ইন দ্য রিভার ইজ বা আর গুড, সুইমিং ইন দ্য রিভার ইজ বা গুড, ইজ বা আর গুড, তাহলে সুইমিং যেহেতু জিরান্ড শুরুতে আছে, এই যে আইএনজি জিরান্ড হলে ভার্বের সিঙ্গুলার হবে, ঠিক আছে, জিরান্ড হলে ভার্বের সিঙ্গুলার ইজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং দেখেন একটা ক্লজ দিয়ে দেখাই, দ্যাট ইউ আর নার্ভাস ইজ আর নোন টু অল, নোন টু, তুমি যে নার্ভাস এটা সবার কাছে, এটা সবাই এটা জানে। দ্যাট ইউ আর নার্ভাস ইজ নোন টু অল, তুমি যে নার্ভাস এটা সবাই জানে। তাহলে এই যে দ্যাট ইউ আর নার্ভাস এটা হচ্ছে ক্লজ, ক্লজ হইলে ভার্ব হবে কি, ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছেন। 9 নাম্বারটা, এটা আমাদের 8 নাম্বার ছিল, সরি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না, আমাকে এটা একটু বলেন। ইজ, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হন, 7 নাম্বারে আমি একটু ব্যাক করছি। 7 নাম্বারে নাকি অনেকের প্রবলেম হয়েছে। সো দেখেন 7 নাম্বারটা আমি বলছি। দেখেন আমি বলেছিলাম না যে দ্য জুরি, কালেকটিভ নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় দ্য জুরি, তাই না, দ্য জুরি, দ্য জুরি, এই যে এই কালেকটিভ নাউনগুলো আমি বলেছিলাম মুখস্থ করতে হবে যে কোনগুলা হইলে হচ্ছে ভার্ব সিঙ্গুলার হয়। তার মধ্যে একটা দ্য জুরি ছিল, কমিটি, গভর্নমেন্ট, ঠিক আছে, এইগুলা হচ্ছে কালেকটিভ নাউন। এইগুলা পরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসে, তাই না। এটা 7 নাম্বারে 6 নাম্বারে ছিল যে সিঙ্গুলার ভার্ব বসে, দ্য জুরি ইজ হবে, দ্য জুরি ইজ গোয়িং টু, দেখেন গোয়িং টু ঢাকা, দ্য জুরি ইজ গোয়িং টু ঢাকা, তাই না, তাহলে ইজ হবে না। এইবার ওই ঢাকা থেকে এই জুরিরা আলাদা হয়ে গেল, একজন চট্টগ্রাম যাচ্ছে আর একজন যাচ্ছে হচ্ছে আপনার সিলেট, তাহলে ঢাকা থেকে আলাদা হয়ে গেল, তাহলে কি হবে, দ্য জুরি আর ডিভাইডেড ফ্রম ঢাকা, তাইলে যখন এই জুরি এই কালেকটিভ নাউনটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে তখন ভার্ব হবে প্লুরাল। আমি 7 নম্বরে এটাই বলেছিলাম। কোনো সমস্যা কিনা? এই যে আরেকটা উদাহরণই দিলাম, দেখেন এখানে ক্লজ কি, ক্লজ এর মধ্যে আলোচনা করা যাবে না, জাস্ট মনে রাখেন ক্লজ হচ্ছে আলাদা চ্যাপ্টার, ঠিক আছে। ফ্রেজ, ক্লজ এগুলো আমরা আলাদা আলোচনা করব, জাস্ট এটুকু জেনে রাখেন। আলাদা যখন আলোচনা করবো এটুকু লিখে রাখেন। এই যে ক্লজের কথা বললাম না, যারা ক্লজ জানেন না কি, সেই ক্লজের মধ্যে এখানে লিখে রাখেন, এটার আলোচনা পরবর্তীতে করা হবে। তারপরেও আপনাদের সুবিধার্থে বলি যে ক্লজ হচ্ছে এমন একটা মানে অংশ, শব্দের একটা অংশ যেখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটা হচ্ছে ক্লজ হয়, ঠিক আছে। হ্যাঁ, ক্লজ নিয়ে তো ক্লাস অবশ্যই হবে। আপনারা কি বলছেন, ক্লাস হবে না? ক্লজের ক্লাস ছাড়া কি চলে নাকি? ক্লজ, ফ্রেজ এগুলো আলোচনা হবে আমাদের, এবং এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আচ্ছা, এটা কি বোঝা গিয়েছে 8 নাম্বারটা? বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবেন। আমিও এটা বাদ দিছি কি, আমিও মিডিলে, মানে বুঝতে পারলাম ক্লজ খুব কঠিন। ক্লজ প্র্যাকটিসের বিষয়, কন্টিনিউ করেন। দেখেন আমরা 9 নম্বরে চলে যাই।
মেনি এ 9 নাম্বার, তাই না? মেনি এ বা এন, ঠিক আছে, মেনি এ বা মেনি এন হয়ে থাকে, প্লাস মেনি এ মেনি এন প্লাস সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার ভার্ব। মেনি এ, এটা দিয়ে প্রশ্ন এসে থাকে, আপনারা খেয়াল করবেন। মেনি এ, ঠিক আছে, মেনি এ মানে কিছু, ঠিক আছে। মেনি আ ম্যান লাইকস, মেনি এ ম্যান লাইক বা লাইকস অপূর্ব, সরি ফর দ্য ডিস্টারবেন্স। দেখেন, মেনি আ ম্যান হয়তো বেঁধে যেতে পারে, ঠিক হয়ে যাবে। মেনি আ ম্যান লাইকস বা লাইক অপূর্ব রেদার দেন নিশো। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। আমি একটু কল চলে আসছে, আমি ওয়াইফাই থেকে ক্লাস নিচ্ছি, তো হয়তো বা একটু ঝাপসা হতে পারে। আমি জাস্ট একটু টাইম দেন, ঠিক হয়ে যাবে। খেয়াল করুন, মেনি আ ম্যান লাইকস বা লাইক অপূর্ব রেদার দেন নিশো। বলছে যে অনেকেই নিশোকে পছন্দ, অপূর্বকে পছন্দ করে নিশোর চেয়ে, বা কিছু লোক এরকম মানেটা দাঁড়াচ্ছে। তাহলে মেনি এর পরে যে ইয়েটা থাকবে, ভার্বটা থাকবে, সেটা হবে সিঙ্গুলার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার আসছে? এখনও মনে হয় আসেনি, আসবে। তাহলে কিন্তু যদি মেনি হয়, মেনি ম্যান, মেনি পিপল, ঠিক আছে, মেনি পিপল, তাহলে কি হবে বলেন তো? মেনি পিপল হলে কিন্তু আবার ভার্বটা হয়ে যাবে প্লুরাল, ঠিক আছে। মেনি পিপল লাইক হয়ে যাবে, মেনি পিপল লাইক অপূর্ব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলবেন। এই পর্যন্ত কোনো সমস্যা ক্লিয়ার আসছে কিনা আমাকে একটু জানান। মেনিয়া ম্যান মানে হচ্ছে কিছু মানুষ। দেখেন, এটা আমাদের আজকে লাস্ট রুল, সিঙ্গুলারের লাস্ট রুল 10 নম্বরটা দেখে নেন। 10টা রুলস, এই 10টা মুখস্থ করবেন, আর প্লুরাল এরকম 10টা থেকে 20টা মুখস্থ করলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। 10, দ্য 10th অ্যান্ড দ্য ফাইনাল। ওকে, দিস ইজ দ্য 10th অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রুলস। তো দেখেন, ফ্র্যাকশন বোঝেন? ফ্র্যাকশন, ভগ্নাংশ। যারা ম্যাথ করেন তারা তো, মানে ম্যাথের স্টুডেন্ট কেউ আছেন যারা ম্যাথামেটিক্সে পড়ছেন, তারা একটু জাস্ট একটা 3টা লাভ কমেন্ট করবেন, 3টা পরপর লাভ কমেন্ট করবেন। ম্যাথামেটিক্সে যদি কেউ থেকে থাকেন, ফ্র্যাকশন নামটা শুনে থাকবেন। অর্থাৎ ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, তাই না? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। যদি ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ হয়, ভগ্নাংশের ক্ষেত্রে অফ এর পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে। ভগ্নাংশের ক্ষেত্রে অফের পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। এটা কেউ বুঝতে কোনো সমস্যা? ম্যাথমেটিক্সে তাহলে অনেকেই আমি পাচ্ছি। ও বাবা, একটা আমি নই, তাই একটা। ও, যারা একটা দিচ্ছেন তারা নই। ফিজিক্স,
ফাইন্যান্সও ম্যাথের একটা শাখা, তাই না? আচ্ছা, বস আসছে, ইয়েস। এলটন ভাই, আমাদের এলটন ভাই হচ্ছে ম্যাথমেটিক্সে একটা লাভ দিয়েছে ভাই। জুলজি, ইংরেজি বিভাগের কে আছেন? ইংরেজি ডিপার্টমেন্ট অফ ইংলিশ যারা, ম্যাথ নিয়ে যেটা বলছিলাম, ম্যাথে ফ্র্যাকশন শব্দটা প্রায়শই শোনা যায়। ফ্র্যাকশন, আমি ইন্টারমিডিয়েটে সায়েন্সে ছিলাম, সো এই ফ্র্যাকশন ম্যাথ এগুলো আমরা বেশ, আমি ইংলিশ মিডিয়ামের ম্যাথ সলভ করতাম ইয়ের জন্য, বিউপির জন্য। তো এই শব্দগুলা বেশ কিছু সময় পাওয়া যায় ম্যাথে। ইংরেজি নিয়ে পড়া খুব ইচ্ছা ছিল। আসলে ইংরেজি নিয়ে পড়লে কী হতো জানেন, ইংরেজিতে কিন্তু আপনারা মনে হয় যে গ্রামার শিখতে পারতেন। অ্যাকচুয়ালি গ্রামারটা নিজের ইচ্ছায় শিখতে হবে। ইংরেজি বিভাগে কখনোই গ্রামার আপনাকে শেখানো হবে না। ইংরেজি বিভাগে শুধুমাত্র আপনাকে সাহিত্য পড়ানো হবে। দ্যাটস ওয়াই আপনি এখান থেকে আপনার ভোকাবুলারি আপনার এনরিচ হবে। বাট আশা করা যায় যে আপনি গ্রামার যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনি নিজের দায়িত্বে, নিজের ইচ্ছায় শিখতে হবে। নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, ওয়াও, দারুণ। ইকোনমিক্স, ইয়েস। ফাইন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, আচ্ছা বুঝলাম। তাহলে আমাদের যে কথাটা ছিল সেটা হচ্ছে যে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, অফের পরে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। দেখেন, ওয়ান থার্ড অফ দ্য ম্যাঙ্গো, 1/3 of the mango is are rotten. 1/3 of the mango is বা আর rotten বলছে 1/3 অফ দ্য ম্যাঙ্গো, অফের পরে দ্য ম্যাঙ্গো হচ্ছে সিঙ্গুলার, 1/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ আর রোটেন। তাহলে কি হবে? ইজ হবে। কেন? যে অফের পরে ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো হচ্ছে সিঙ্গুলার, এই জন্য হচ্ছে ইজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কোনো সমস্যা? বুঝতে পেরেছেন? ইজ, তাহলে আশা করি আপনার রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 10টা রুলস ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। 10টা রুলস টানা মুখস্থ করবেন, ঠিক আছে? এই 10টা রুলস নিয়ে আমরা নেক্সট দিন যখন করব তখন বাকি 10টা রুলস করব। সেই 10 থেকে 11টা বা কাছাকাছি কোনো কয়েকটা রুলস হবে। তো ওই রুলসগুলো কী হবে, এই যে আমরা সিঙ্গুলার ভার্ব কোথায় হয় জানতে পারলাম, নেক্সট দিন প্লুরাল ভার্ব কোথায় এটা জানতে পারবো। ইন অ্যান অ্যাভারেজ একটা পিকচার তৈরি হবে মাথায়, সেই পিকচার সেট করে আপনারা প্র্যাকটিস করবেন এবং দেন বুধবারে আমরা হচ্ছে সলভ ক্লাস করব। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিয়ার হয়েছে। এই 10টা রুলস এটা বাসায় প্র্যাকটিস করেন। তো সামনের দিন দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। মে আল্লাহ ব্লেস ইউ অল। আসসালামু আলাইকুম।